যিনি লিখছেন তার ভাষাতেই বলছি। হ্যালো রাসেল ভাইয়া, কেমন আছেন? এই প্রশ্নটি আপনার ক্ষেত্রে একেবারেই অবান্তর, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। ওকে, এবারে ঘটনায় আসি। আমাদের গ্রামে গড়ের রাস্তা নামে একটি রাস্তা আছে। নদী গর্ভে অর্ধেক রাস্তা বিলীন হলেও বাকি অর্ধেক রাস্তা দিয়ে সেনের খামার স্কুল ও স্কুল সংলগ্ন বাজার যেতে হয় পথচারীদের। এই রাস্তাটির একদিকে বিস্তীর্ণ বাঁশের ঘন জঙ্গল ও অপর দিকে কিছু বাড়ি রয়েছে। এই জঙ্গল দিয়ে রাতে তো নয়ই, বরং দিনের বেলাও একাকী কেউ যাওয়ার সাহস পেত না। বলে রাখা ভালো যে কিছুদিন আগে রশিদা নামে একটি মেয়ে কোনো এক কারণবশত আত্মহত্যা করে। অন্য জায়গায় জমি না থাকায় তাকে ওই রাস্তার ধারেই দাফন করা হয়। আর এরপর থেকেই জায়গাটি ভয়াবহ হয়ে ওঠে। যাই হোক, জামাল ভাই, যার একটি চায়ের দোকান, যার একটি দোকান রয়েছে ওই রাস্তার একদম শেষের দিকে, প্রতিদিনের মতো রাত 10টা-11টার দিকে দোকান বন্ধ করে ওই রাস্তা দিয়ে কবর পার হয়ে বাড়ি যেতেন। খুব বেশি সাহসী বিধায় তিনি এসব ভূত প্রেত বিশ্বাস করতেন না। প্রতিদিনের মতো তিনি দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন, কিন্তু কবরের পাশে আসা মাত্র তিনি যা দেখলেন তা দেখার জন্য তিনি কখনোই প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন কবরের পাশে কে যেন বসে কাঁদছে। তিনি সামনে এগিয়ে গিয়ে বললেন, কে রে তুই? এরপর একটি মেয়ে মাথা তুলে উত্তর দিলেন, আমি রশিদা। জামাল ভাই ভয় পেয়ে গেলেন, কিন্তু কিছুক্ষণ থ হয়ে তাকিয়ে থাকার পর সত্যিই চিনে ফেললেন মৃত রশিদাকে। এরপর যা হলো, তিনি আর কিছু না বলে বাড়ির দিকে হাঁটতে লাগলেন। কিন্তু বেশ কিছুক্ষণ হাঁটার পর তিনি নিজেকে আবিষ্কার করলেন নদীর তীরে। ভাগ্যিস নদীতে মাছ ধরতে আসা জেলেদের টর্চের আলোতে নিজেকে ফিরে পান এবং নিজেকে নতুনভাবে আবিষ্কার করেন। রাসেল ভাইয়া, তিনি যে জায়গাটিতে এসেছিলেন সেই জায়গায় আসতে স্বাভাবিকভাবে কমপক্ষে 2-3 ঘন্টা লাগত। যা হোক, সেদিনেই ছিল শুরু। এরপর থেকেই কিছু না কিছু ঘটেই চলেছে এই জায়গাটিতে। গত বছর ফসল কাটার মৌসুমে আমাদের পাশের বাড়িতে দুজন দিনমজুর কাজ করছিলেন। বর্ষার পানি হঠাৎ করেই বাড়তে পারে এবং ফসল ডুবে যেতে পারে, এই শঙ্কায় বাড়িওয়ালা রাতেই সব ফসল কেটে আনার জন্য ওদেরকে বলেন। বাড়তি টাকার বিনিময়ে ওই দুইজন এতে রাজি হন। সব কাজ শেষ করে মালিকের কাছে টাকা নিয়ে আনুমানিক রাত 10টার সময় বাড়ি ফিরছিলেন তারা। এবং বলে রাখা ভালো যে গ্রামের রাস্তা 10টা মানে লোকশূন্য স্তব্ধ রাত, তাতে আবার ওই রাস্তা। যা হোক, বাড়তি টাকা সহ মনের আনন্দে যখন তারা ওই কবরের সামনে আসলেন, তখনই ঘটল এক আজব ঘটনা। তারা দেখলেন সাদা পোশাক পরিহিত একটি মেয়ে কবরে উঠে তাদের সামনে এসে দাঁড়ালো, পথ অবরুদ্ধ করল এবং 2 হাত দিয়ে ডাকতে লাগলো তার সাথে কবরে চাপার জন্য। ওই লোক দুটি কিছু বলতে চাইলেন, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। কিন্তু এদিকে মেয়েটির ডাকে সাড়া না দেয়ায় চোখ বড় বড় করে ওদের কাছে আসতে লাগলো মেয়েটি। এরপর 11টার দিকে চিৎকার চেঁচামেচি শুনলে আমিও আমার ছোট ভাই অন্তর সহ সেখানে যাই এবং অনেক লোকের ভিড় দেখি। ভিড়ের মধ্যমণি হয়ে মাদুরের ওপর শুয়ে আছে ওই 2 লোক, যাদের মাথায় কেউ পানি দিচ্ছে, কেউ বা বাতাস করছে হাত পাখা দিয়ে। রাসেল ভাইয়া, এই ছিল আমাদের গ্রামে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ইতি J.I. মাসুম, ইলেকট্রনিক্স টেকনোলজি, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, কুড়িগ্রাম। যাই হোক, এই ছিল ঘটনা এবং আমার কাছে পরবর্তীতে আরও একটি ঘটনা রয়েছে এবং সেই ঘটনাটিও আমি আপনাদের জন্যই পড়ে ফেলতে চাই। এবং সেই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নামও আমি আপনাকে বলে দিচ্ছি। তিনি হচ্ছেন কাউসার আহমেদ, লিখছেন চট্টগ্রাম হালি শহর থেকে এবং তিনি বলছেন যে আমার আসার অনেক ইচ্ছে থাকলেও আসতে পারছি না, তাই ঘটনাটি পড়ে শোনাবেন প্লিজ। এটা আমার এক প্রতিবেশী আন্টির কাছ থেকে শোনা ঘটনা। এটি 1997 সালে থেকে 1998 এরকম সময়ের ঘটনা। একদিন তিনি আমাদের সাথে ঘটনাটি শেয়ার করেন। এটি চট্টগ্রামের কোন একটা এলাকার ঘটনা। তখন সেখানকার এলাকায় কিছুদিন ধরেই এক আত্মার কথা শোনা যাচ্ছিল। একদিন রাতে একটি বাড়িতে হঠাৎ করে একটি ছেলে চিৎকারের শব্দ শোনা গেল। পরে অবশ্য জানা গিয়েছিল রাতে নাকি ওদের বাড়িতে সবাই ঘুমিয়েছিল, তখন ওই ছেলেটি মাকে ছায়ার মতো কি যেন একটা থাবা দিয়েছিল এবং অবিশ্বাস্যভাবে মহিলার হাতের একখণ্ড মাংস তুলে নিয়েছিল। সবাই জেগে ওঠায় মহিলাটিকে পুরো গ্রাস করতে পারেনি। রাসেল ভাই, ঘটনাটি এখানেই শেষ নয়। অন্য আর এক মহিলার স্বামী রাতে বাসায় ফিরতে একটু দেরি হচ্ছিল বলে মহিলা জেগেছিলেন। তখন ওই বাসার দরজায় হঠাৎ কে যেন ঠকঠক করা নাড়ল। তিনি ভাবলেন তার স্বামী এসেছেন, তাই কে এসেছে জিজ্ঞাসা না করেই দরজা খুলে দিয়ে দেখলেন সত্যিই তার স্বামী।
দেরির কারণ জিজ্ঞেস করলেও উত্তর না পাওয়ায় তিনি ভাবলেন হয়তো ক্লান্ত, তাই আর কিছু বললেন না। সারা রাত পার হওয়ার পর যখন সকাল হলো তখনই ঘটল আসল ঘটনা। মহিলা স্বামী এসে হাজির। অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় পরিবারের অন্য একজন এসে দরজা খুলে দিল এবং অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি যদি এখানেই এখনই এলে তাহলে রাতে যে এলো সে কে? তখন তার স্বামী জানতে পারল রাতে তারই মতো একজন এসেছে আর তাকে স্বামী ভেবে ঘরে ঢুকতে দিয়েছে। তাই তিনি আর দেরি না করে তাড়াতাড়ি ঘরে ঢুকে যা দেখলেন তা হলো রাসেল ভাই ঘরের শোবার ঘরের খাটে কেউ নেই, শুধু টেবিলের উপর কতগুলো মানুষের হাড়। তখন সবার আর বোঝার কিছু বাকি থাকলো না যে রাতে কে এসেছিল। ওই মহিলার স্বামীরূপে ওই অশুভ আত্মা, সে তাকে খেয়ে গেছে। পরে লোকে মুখে শোনা যায় সেই আত্মাটি নাকি মহিলাদেরকে শুধু টার্গেট করত এবং এটা নাকি বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করতো এবং এভাবেই বিভিন্ন জায়গায় মানে হচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গায় নাকি পরিভ্রমণ করতো এবং এভাবেই সে একসময় নাকি বাংলাদেশে চলে আসে। এই ঘটনার পর থেকেই এলাকার সব মহিলারা সতর্ক থাকতেন। সৌভাগ্যের কথা এটাই যে আত্মাটি বেশি দিন চট্টগ্রামের ওই এলাকায় থাকতে পারেনি। তো রাসেল ভাই, এই ঘটনাটি ভালো লাগলে দিয়ে শুরু করছি আজকের ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। লিখছেন আমাকে, রাসেল ভাই কেমন আছেন? আমি মিঠু, নওগাঁ জেলা সদরে আমার বাড়ি। আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ঘটনাটা মনে পড়লে আজও আমি নিস্তব্ধ হয়ে যাই। ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 3 বছর আগে। আমি পেশায় একজন ঠিকাদার। আমি এক স্কুল করার দায়িত্ব পাই। আমার কাজের জায়গাটি নওগাঁ শহরের ভেতরে। জায়গাটির নাম হাপুনিয়া। কাজ শুরু করতে হবে, তাই আমার কাজের মালামাল পাহারা দেওয়ার জন্য একজন নাইট গার্ডের প্রয়োজন হয়। তো ওখানে স্থানীয় কিছু লোকজনকে জিজ্ঞেস করলে কেউ থাকতে রাজি হয় না। আমি একটু প্রবলেমে পড়ি। বাধ্য হয়ে আমি আমার একজন বন্ধুর কাছে যাই। সে আমাকে বাবলু নামে একজনের সাথে যোগাযোগ করতে বলে। একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে স্কুলটি আগে থেকেই একটা বিল্ডিং এ ছিল। আমি তার পাশে আর একটা নতুন বিল্ডিং করার কাজ পাই। তো বাবলু আগে থেকেই সেখানে পুরোক্ষণ স্কুলটির নাইট গার্ড ছিল। আমি তাই বাবলুর সাথে যোগাযোগ করি। সে বলে যে ভাই, এখানে তো কেউ কাজ করতে চায় না। আমি বাবলুর কাছে কাজ না করার কারণ জিজ্ঞেস করি। বাবলু আমাকে বলে যে এলাকাটা খুব খারাপ। আমি ওকে বলি যে কাজ যখন পেয়েছি তখন কাজ আমি কমপ্লিট করবই। বাবলু আমাকে মানা করলেই তা আমি তার কথায় গুরুত্ব দেই না এবং বাবলুকে অনেক কষ্টে রাজি করাই। বাবলু রাজি হলো, কিন্তু আমাকে বলল যে ভাই, আপনার মিস্ত্রিদের বলবেন যে এখানে যাতে গরুর মাংস না খায়, তাহলে প্রবলেম হবে, এবং রাত 12টার পর যাতে ঘর থেকে কেউ বের না হয়। আমি আবার কারণ জানতে চাইলে বাবলু আমাকে কিছুই বলে না। আমিও ব্যাপারটা অতটা সিরিয়াসলি নেই না। আমি মিস্ত্রিদের সাথে বাবলুর পরিচয় করিয়ে দিই এবং বাবলুকে মালামাল বুঝিয়ে দিই এবং আমি বাড়ি ফিরে যাই। আমি প্রায় আমার সাইডে যেতাম এবং কিন্তু একদিন অনেক ঝামেলা থাকায় আমার বাড়ি ফেরা সম্ভব হয় না, কারণ তখন প্রায় রাত 12টা বাজে এবং আমার বাড়ি যাওয়ার মতো কোনো যানবাহন ছিল না। তাই কিছুটা বাধ্য হয়ে আমি সে রাতটা সেখানে থেকে যেতে রাজি হই। পুরাতন স্কুলটির পাশেই 2টা রুম ছিল। একটাতে মিস্ত্রিরা থাকতো আর একটা রুম আমার জন্য ছেড়ে দিল এবং রুমের স্কুলটির বারান্দায় বাবলু থাকতো। মিস্ত্রিদের সাথে প্রয়োজনীয় কথাবার্তা শেষ করে আমি রাত প্রায় 1টার দিকে আমার রুমে ঘুমাতে যাই। ক্লান্ত থাকায় আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। হঠাৎ আমার দরজায় অনেক জোরে জোরে কারা যেন ধাক্কা দিতে থাকে। আমি উঠে দরজা খুলতেই দেখি সাদা পাঞ্জাবি পরা একজন মুরব্বী লোক দাঁড়িয়ে আছেন। সে আমাকে জানায় যে একজন মানুষ মারা গেছে এবং তার জানাজা হবে এবং আমি যেন সেই জানাজায় সামিল হই। আমি ঘুমানোর ঘরে থাকায় ব্যাপারটা সিরিয়াসলি না নিয়ে লোকটির সাথে হাঁটতে থাকি। আমি মনে করি যে বাবলু এবং মিস্ত্রিরা ওখানে যাবে।
কিছু দূর হাঁটতেই দেখি যে একটা পুকুরের পাশে একটা লাশ রাখা আছে এবং লাশটার সামনে একজন ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন। প্রায় 50-60 জন মানুষ জানাজা করার জন্য দাঁড়িয়ে আছে। আমিও তাদের সাথে যাই এবং দাঁড়াই। কিন্তু কিছুক্ষণ পর আমার ঘুমের ঘোর কেটে গেলে আমি বুঝতে পারি যে কোনো সাধারণ জানাজা এটি নয় এবং জানাজা সাধারণত হয় 5-6 মিনিটের, কিন্তু এটা প্রায় 20 মিনিট হতে চলেছে। শেষ হওয়ার কোনো লক্ষণই আমি পাচ্ছিলাম না। আমি তখন মনে মনে আমার মিস্ত্রিদের খুঁজতে থাকি, কিন্তু তাদের কাউকে আমি পাই না। হঠাৎ আমার চোখ পড়ে জানাজায় দাঁড়ানো মানুষদের পায়ের দিকে। আমি যা দেখতে পাই, আমি যা দেখেছিলাম তা আমি আজও বিশ্বাস করতে পারি না। আমি দেখলাম যে তাদের কারোর পা মাটিতে ছিল না, তাদের চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হওয়ার হচ্ছিল। আমি যে দৌড় দিব তাও আমি পারছিলাম না। আমার পা যেন মাটির সাথে আটকে গেছিল। আমি আর সহ্য করতে পারি না। আমি অজ্ঞান হয়ে পড়ে যাই এবং তারপর আমার আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি যে আমার পাশে বাবলু ও মিস্ত্রিরা দাঁড়িয়ে আছে। তারা আমাকে বলে যে আমি নাকি কাল রাতে কোথা থেকে দৌড়িয়ে এসে দরজার সামনে পড়ে যাই। তারা আমাকে ধরাধরি করে আমার রুমে নিয়ে যায়। তখন বাবলু আমাকে বলে যে এখানে আগে নাকি এরকম একজন নাইট গার্ডকে ডেকে নিয়ে যায়, যে গলা টিপে মেরে ফেলে এবং তার লাশ পাওয়া যায় নদীর পাড়ে, যেখানে কাল রাতে আমি জানাজাটা দেখেছিলাম। আমার ঘটনাটা এখানেই শেষ করার আগে বললে যে এখনো ওখানে প্রতি রাতে এরকম জানাজা হয় এবং মজার ব্যাপার হলো আমাদের মিস্ত্রিরা ওই ঘটনা এক্সপেরিয়েন্স করেছে। আমি নিজে করেছি, কিন্তু বাবলু যে কিনা মিস্ত্রিদের ঘরের সামনে ঘুমায়, কিন্তু তাকে আজ পর্যন্ত কেউ জানাজা করতে দেখেনি। রাসেল ভাই, ভালো লাগলে এই ঘটনাটি পড়ে শোনা। একেবারে ঘটনায় চলে যাই। এই ঘটনাটি ঘটেছে খুব রিসেন্টলি, তখন অগাস্ট মাস, এবং তিনি বলছেন যে কাউন্সেলিং হয়ে আমি ব্যারাকপুর ওয়েস্ট বেঙ্গলে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন পাই, যেটি আমার বাড়ির থেকে প্রায় 35 কিলোমিটার দূরে। তাই বাবা চেয়েছিল হোস্টেলে থেকে পড়াশোনা করার জন্য, বাট আনফর্চুনেটলি আমি যখন যাই তখন আর ভ্যাকেন্সি ছিল না। তো প্রথম কয়েকদিন আমাকে ডেইলি যাতায়াত করতে হয়েছে। প্রায় 3-4 ঘন্টা নষ্ট হতো জাস্ট যাতায়াতে। তাই আমার একটি বন্ধু সায়ান বলল যে ও নাকি একটা ইন্ডিপেন্ডেন্ট হাউস রেন্টে পেয়েছে খুব সস্তায়। তাই ও চেয়েছিল যে আমরা 5 বন্ধু মিলে যেন ওটাতে থাকি ওর সাথে। আমরা আমি, সত্যকি, সুবর্ণ, রফিক আর আমান থাকতে রাজি হলাম। কেন কি আমার বাড়ি অনেক দূরে আর আমাদের একই অবস্থা। বাড়িটার ডেসক্রিপশন একটু দিয়ে রাখি। বাড়িটি একটি ক্যান্টনমেন্ট হাউস, পুরনো আর বেশ বড়। 3 বেডরুম, একটা কমন বাথরুম, কিচেন আর একটা স্টোর রুম। বেশ বড় বাড়ি, প্রায় 1500 স্কোয়ার ফিট এরিয়া হবে। আমি আর আশ্চর্যের ব্যাপার হলো যে আমরা পুরো বাড়িটা মাত্র 1800 টাকা মাসে ভাড়া পেয়েছি। প্রতি মাসে 1800 টাকা দিতে হবে, যেটা কিনা নর্মালি 10,000 টাকার নিচে হয় না। বেশ খুশি হলাম যে এত বড় বাড়ি এত সস্তায় পেয়েছি। আমি সুবর্ণ একটি ঘর শেয়ার করলাম আর বাকি 4 জন দুটা ঘর শেয়ার করছিল। আমরা কলেজ থেকে ফিরে খাওয়া দাওয়া শেষ করে পড়াশোনা করে শুতে শুতে প্রায় 1টা বেজে যেত। প্রথম কোনো অসুবিধা হয়নি। তারপর 4th দিনে রাত 1টার সময় দেখি বাথরুমে জলের আওয়াজ, লাইক কেউ গোসল করছে। অ্যাবসার্ড লাগলো। ভাবলাম বাকি 4 জনের মধ্যে কেউ হয়তো গোসল করছে এই অড টাইমে। তখন ব্যাপারটা স্বাভাবিক লাগলো। কলেজে যাওয়ার আগে আমি আর সুবর্ণ হাসতে হাসতে বাকি 4 জনকে বললাম, গতকাল রাতে গোসল করছিল কে? তখন ওরা বলল, আমরা তো ভাবছিলাম তোদের মধ্যে কেউ বাথরুমে গিয়েছে। তখন মাথায় ঢুকলো যে এত রাত্রে আমরা কেউ যদি বাথরুমে না যাই তাহলে কে যাবে। বলে রাখা ভালো যে বাথরুমটার দরজাটা বেশ উঁচু আর বাথরুম থেকে বাইরে জাস্ট ওপরে তাকালেই একটা সিলিং ফ্যান, যেটার ব্লেডগুলো অস্বাভাবিকভাবে বাঁকানো।
রান্না করার লোক রান্না একটা রাখা হয়েছিল এবং যে বিকেলে এসে রান্না করে দিয়ে যেত। 5th দিনে আমরা পড়ছি, তখন প্রায় 8টা বাজে। হঠাৎ রান্না করার মেয়েটি চেঁচিয়ে উঠল। আমরা তৎক্ষণাৎ ওইখানে পৌঁছে দেখি যে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে বাথরুমের সামনে। জল ছিটে জ্ঞান ফিরাতেই বলল, বাবু তোমরা এই বাড়িতে থেকো না, এখানে আত্মা আছে। আমরা ব্যাপারটা সিরিয়াসলি নিলাম না। ও কাজ ছেড়ে দিল, আর তারপর থেকে কেউ কাজ করতে রাজি হলো না। তাই আমরা হোটেল থেকে খেয়ে আসতাম। তারপর 2 দিন কেটে গেল, অস্বাভাবিক কিছু ঘটলো না, আমরাও ভুলে গেলাম। 8ম দিনে আমরা খেয়ে বাড়ি ফিরলাম। ফিরে রফিকের বাথরুম পেয়েছে, তাই ও বাথরুমে গেল। তারপর চিৎকার দিয়ে উঠল। আমরা গিয়ে দেখি রফিকও বাথরুমের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই মিলে রফিককে ঘরে নিয়ে এলাম। তারপর সবাই রফিকের জ্ঞান ফেরানোর চেষ্টা করতেই সুবর্ণ বলল, বাথরুমে মনে হয় একটা ছায়ার মতো কিছু দেখলাম। আমরা কথা কেটে দিলাম। সেই রাতে আমি বাথরুমে গেলাম। সত্যি বলতে কি যে ভয়ে যেতে ভয় লাগছিল যেতে, তাই বাকিদের নিয়ে গিয়েছিলাম। ওরা বাইরে দাঁড়িয়েছিল, তাই ভয় একটু কম লাগছিল। আর দরজা লক করিনি, আটকে দেয়নি আর কি। বেরোনোর সময় মনে হলো কিছুর সাথে আমার মাথাটা বুক অবধি ধাক্কা লাগলো। এদিকে কিছুই দেখতে পাচ্ছিলাম না। সামনে আমার বন্ধুরা আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে রয়েছিল। তাদের চেহারা ভীষণ আতঙ্কিত। আমিও ভয় পেয়ে গেলাম। তখন আমি বাথরুমের দিকে তাকালাম। ওই সিলিং ফ্যানটার ছায়ার সাথে স্পষ্ট একটা মানুষের শরীর ঝোলার ছায়া পড়েছিল। এদিকে আসলে শুধু সিলিং ফ্যানটাই দেখা যাচ্ছে, কিন্তু ছায়াটা স্পষ্ট মনে হচ্ছিল কেউ ওখানে ঝুলছে। আমরা 2 বন্ধু ইতোমধ্যে সেন্সলেস হয়ে গিয়েছিল। আমরা বুঝতে পারছিলাম না কি করব। এরকম মেন্টাল চাপ প্লাস ভয় আমি নিতে পারিনি। সকালে উঠে দেখি আমি আর রফিক সেই বাথরুমের সামনে মাটিতে পড়ে আছি, মাথায় প্রচন্ড ব্যথা। বাকিরা সকালে আসতে শুনলাম যে ওরা আমাদের ছেড়ে পালিয়েছিল। তারপর আর সময় নষ্ট না করে আমরা প্যাক করে অন্য একটা মেসে গিয়ে উঠলাম। তারপর ওই মেসের গার্ডিয়ান বলল যে ওই বাড়িটা নাকি ব্রিটিশ অফিসিয়াল তাদের বাংলো, এবং ওই অফিসিয়াল নাকি গলায় দড়ি দিয়েছিলেন। কখনো প্যারানরমাল জিনিস বিশ্বাস রাখতাম না, কিন্তু ওই দিনটার পর থেকে বিশ্বাস করতে বাধ্য হলাম। এখনো ওই দিনটার কথা ভেবে গায়ে কাঁটা দিয়ে ওঠে। তারপর থেকেই আমি ভূত এফএম শুনি, ভালো লাগলে পড়ে শুনিও। আমি ঘটনাটি পড়ে শোনালাম এবং থ্যাংক ইউ আমাদেরকে। রাসেল ভাই, আমি সরাসরি চলে যাচ্ছি আমার জীবনে ঘটে যাওয়া দ্বিতীয় ঘটনাটিতে। দিনটি ছিল বৃহস্পতিবার, অগাস্ট মাস 2010। টিপটিপ বৃষ্টি পড়ছিল সকাল থেকেই। বলে রাখা ভালো রাসেল ভাই, আমাদের বাড়িতে ব্যাচেলার ভাড়া দেওয়া হয়। শুধু দোতলায় একটি ফ্ল্যাট নিয়ে আমি, আব্বু এবং আম্মু থাকি। সেদিন সরকারি ছুটি এবং গরমের ছুটি থাকায় আমাদের বাড়ির সকল ভাড়াটিয়ারা তাদের নিজ নিজ বাসায় চলে যায়, এবং আমার আম্মু ও আব্বু একটি বিশেষ কারণে 2 দিনের জন্য চলে যায় গ্রামে। বুঝতেই পারছেন রাসেল ভাই, সম্পূর্ণ বাড়িটিতে আমি সম্পূর্ণ একা, এবং আমি ছাড়া একটি মানুষও নেই। সেদিন আব্বু আম্মু না থাকায় একটু রাত করেই বাসায় ফিরি। গোটা বাড়িতে নিজেকে ভীষণ একা এবং অসহায় মনে হচ্ছিল। তাই আমার 2 বন্ধু ইয়াসিনকে ফোন করে বললাম রাতে আমার সাথে থাকার জন্য। তখন ইয়াসিন আমাকে বলল যে ওদের মসজিদের ইমাম সাহেব মারা গেছে, তাই তার জানাজার নামাজ শেষ করে আসতে একটু দেরি হতে পারে। যাই হোক, ইয়াসিনের জন্য অপেক্ষা করতে করতে রাতের খাবার গরম করার জন্য আমি রান্নাঘরে যাই এবং এক এক করে খাবারগুলি গরম করি। রাত তখন আনুমানিক 11টা কি 11:30 হবে। সব কাজ কমপ্লিট করে খেতে বসবো, ঠিক এই সময় ইলেকট্রিসিটি চলে যায়। রান্নাঘরের সবকটি জানালা খোলা, হাতের কাছে কোনো চার্জার লাইটার নেই, সেলফোনটাও আবার অন্য রুমে। জানালা থেকে আসা হালকা চাঁদের আলোয় সম্পূর্ণ ঘরটা যেন ঝাপসা অন্ধকারে ঢাকা। কিছুই বুঝতে পারছিলাম না, স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিলাম আর অপেক্ষা করছিলাম কখন আমার বন্ধুরা এসে বলবে, নাইম দরজা খোল। হঠাৎ আমার চোখ পড়ল রান্নাঘরের কোনায়, যেখানে সম্পূর্ণ ফাঁকা ছিল। রাসেল ভাই, এখনো সেই দৃশ্যটা আমার চোখে ভাসছে। আমি দেখলাম কেউ একজন হাঁটু গেড়ে মাথা কুঁজো করে বসে আছে।
সে পুরুষ না মহিলা কিছুই বোঝা যাচ্ছিল না, শুধু বুঝতে পারছিলাম সে কালো রঙের কিছু একটা পরা। তখন একটি মৃদু ভয় আমাকে ঘিরে ফেললো চারিদিক থেকে। আমি মনে করছিলাম প্রচন্ড ভয়ের কারণে হয়তো হ্যালুসিনেশন হচ্ছে আমার। কি করব বুঝতে পারছিলাম না। অনেক সাহস করে একটা কাশি দিলাম, ভাবলাম এটা যাই হোক না কেন হয়তো চলে যাবে, তা না আমার যদি হ্যালুসিনেশন হয়ে থাকে সেটা দূর হবে, অর্থাৎ যেটা দেখছি সেটা চলে যাবে সেটা না, হ্যালুসিনেশনটা কেটে যাবে সেটা ভেবেই কাশিটা দেয়া। কিন্তু রাসেল ভাই ভুলটা করলাম তখনই। কাশি দেয়া মাত্রই সে মাথা উঁচু করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আমার দিকে। মনে হচ্ছিল সে আমার উপর ভীষণ রাগ। এই বুঝি উঠে এসে গলা চেপে ধরবে আমার। প্রায় 8 কি 10 সেকেন্ড পর আমি সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক এই ঘর থেকে আমাকে বের হতেই হবে। কিন্তু আমি না পারছিলাম হাঁটতে, না পারছিলাম দৌড়াতে। ভয়ে সারা শরীর যেন অসাড় হয়ে গেছে আমার। অনেক সাহস করে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। রাসেল ভাই, ঘটনাটা হয়তো এখানেই শেষ হতে পারত, কিন্তু তারপর যা ঘটলো, আমি ওই ঘর থেকে বেরিয়ে চিন্তা করলাম পুরো বাড়ি থেকেই বেরিয়ে যাব, কিন্তু আমি কিছুতেই মেইন দরজা খুঁজে পাচ্ছিলাম না। আমি যত চেষ্টা করছিলাম মেইন দরজার কাছে যেতে, আমি ততবারই ঘুরে ফিরে সেই রান্নাঘরটাতে এসে পড়ছিলাম। সেখানে তখন পর্যন্ত সে মাথা উঁচু করে এক দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে। রাসেল ভাই, 3-4 বার ঘোরাঘুরি করার পরও আমি অনেক চেষ্টা করেও মেইন দরজাটা কিছুতেই খুলতে পারছিলাম না। আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম। ভীষণ চিৎকার করা সত্ত্বেও হয়তো গলা দিয়ে একটি স্বরও বের হয়নি। নিরুপায় হয়ে শুধু দাঁড়িয়েছিলাম ভয়ানক সেই ঘরটার মধ্যে। ঠিক কি করব বুঝে উঠতে পারছিলাম না। এখন আমার কি করা উচিত, বা কেন আমি সেন্সলেস হচ্ছি না। হঠাৎ কি যেন বলে উঠল, নাইম দরজা খোল। তারপর সব যেন নর্মাল হয়ে গেল। দৌড়ে গিয়ে দরজাটা খুলেই দেখি আমার ফ্রেন্ড ইয়াসিন। তখন আমার মনে হচ্ছিল পৃথিবীর সব থেকে হ্যাপি মানুষটা আমি। যাই হোক, তারপর ওকে নিয়ে চলে গেলাম বাসায়। বাইরে ইলেকট্রিসিটি না আসা পর্যন্ত আমি বাসায় ঢুকিনি এবং আমার বন্ধুকে কিছুই বলিনি, কারণ বললে সে হয়তো দিন রাতে ও আমার সাথে থাকতে ভয় পাবে। সেদিনের পর থেকে কয়েকদিন ভীষণ জ্বরে ভুগতে হয়েছিল। তারপর থেকে ভাই আমি একদম ডার্কনেসটাকে সহ্য করতে পারি না। ভালো লাগলে মেইলটি পড়ে শোনাবেন। লিখছেন আমাকে, আমি হ্যালো রাসেল ভাই, আমি জানি যে আপনি আল্লাহর রহমতে ভালোই আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আজ আমি ভূত এফএম শ্রোতাদের একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। যদিও ঘটনাটি আমার নিজের সাথে ঘটেনি, এটা আমার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমি সঙ্গত কারণে আমার বন্ধুর নামটি উল্লেখ করছি না, তো সরাসরি ঘটনায় চলে যাই। আমার বন্ধুর ভাষায় বলছি। এটা প্রায় 1 বছর আগের কথা। আমি তখন এইচএসসি পরীক্ষার্থী ছিলাম। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা হওয়ার কারণে আমরা রাজশাহী শহরের আবাসিক সরকারি কোয়ার্টারে থাকতাম। আমাদের বাসায় সবসময় একজন গার্ড ও একজন কেয়ারটেকার থাকে। দিনটি ছিল শুক্রবার। সেদিন আমার বাবা বাড়িতে ছিলেন না, কোনো কারণে গার্ড ও কেয়ারটেকার ছুটি নিয়েছিল। বাসায় ছিলাম শুধু আমি আর আমার মা। বাড়ির কম্পাউন্ডটা বেশ বড় ছিল বলে ও সেদিন তেমন কেউ না থাকার কারণে সন্ধ্যার পর থেকে সবকিছু কেমন যেন থমথমে ছিল। রাতের খাবার শেষ করে আমি একটু তাড়াতাড়ি ঘুমোতে গিয়েছিলাম। ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতে পাই যে একজন বৃদ্ধ লোক, সাদা পাঞ্জাবি পরা, বেশ লম্বা, আমাকে ঠিক বিছানা থেকে কোলে তুলে নিয়েছে। ঠিক মানুষ যেমন সদ্য নবজাতককে কোলে তুলে নেয়। সেই মুহূর্তে আমার ঘুম ভেঙে যায়। আর ঠিক তখনই আমি দেখতে পাই যে আমার বিছানা থেকে প্রায় 3 হাত ওপরে এবং আমার চোখের সামনে থেকে তখনই একটা কালো ধোঁয়া সরে যায়। মুহূর্তের মধ্যে আমি বিছানায় পড়ে যাই। আমি ভয়ে চিৎকার করতে থাকি এবং অনেক পরে মায়ের সাড়া পাই। সব কথা শোনার পর মা আমার কথা বিশ্বাস করে না, কিন্তু আমি নিজে যা দেখেছি তা তো ভুল ভাবতে পারি না। যদি ভ্রান্ত হয় তাহলে কিভাবে আমি 3 হাত ওপরে উঠে গেলাম? ঘটনার এখানেই শেষ নয়। মাঝখানে কোচিং করার জন্য আমি কিছুদিন ঢাকায় ছিলাম। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর ডিসেম্বর 2012-তে রাজশাহীর বাসায় আসি। তখন প্রায় 3টা বা তার বেশি। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি তখনই দেখতে পাই যে আমার পাশে একটি বাচ্চা শুয়ে আছে এবং খুব অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে আছে, যেন সে আমাকে কিছু বলতে চায়। ভয় আমি চোখ বন্ধ করে ফেলি। চোখ খুলে দেখি কেউ আমার পাশে নেই। ঠিক এর পরের দিন ফজরের আজানের সময় ঠিক কিছু আগে আমার ঘুম ভেঙে যায়।
আমি দেখতে পাই যে আমার বাবা মেঝেতে নামাজ পড়ছেন। প্রথমে ঘুমের ঘোরে বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে অন্য পাশে ঘুরে ঘুমোতে যাই। ঠিক তখনই আমার মনে পড়ে যায়, বাবা তো বাসায় নেই, তিনি তো অফিসের কাছে বগুড়া গেছেন, তাহলে নামাজ পড়ছে কে? ভয়ে আমি ঘুরে তাকাতে সাহস পেলাম না। কিছু পরে সাহস নিয়ে ঘুরে দেখি সেখানে কেউ নেই। আমি একটা বিষয় এখনো বুঝতে পারছি না, কেন আমার সাথে এসব ঘটছে। এই ছিল আমার বন্ধুর অভিজ্ঞতা। যদি ভালো লাগে পড়ে শোনাব। আমি চলে যাচ্ছি ঘটনায়। মোহাম্মদপুর ঢাকা থেকে স্বর্ণা আমাকে এই ইমেলটি করেছেন এবং তিনি বলেছেন যে আমার ঘটনাটা আমার কলিগের সাথে ঘটেছে, ওর ভাষাতেই বলছি। বরিশালের একটি গভর্নমেন্ট কলেজে আমি অনার্সের স্টুডেন্ট, থাকতাম মেসটা দোতলা এবং দোতলার একটা রুমে আমরা 4 জন থাকতাম। দোতলাতে 3টা রুম এবং লম্বা একটা করিডোর, এবং করিডোরের শেষ মাথায় 2টা টয়লেট প্লাস মানে টয়লেট অর্থাৎ বাথরুম। আর এবং প্রতিদিন আমরা সন্ধ্যায় টিভি রুমে আড্ডা দিতাম এবং ডিনার করে রাত 12টার পর বসতাম। সেদিন রুমে আমি শুধু একাই ছিলাম, অন্য রুমমেটগুলো বাড়ি ছিল এবং যথারীতি আমি পড়া শেষ করে টয়লেটে যাওয়ার জন্য বের হলাম। সব রুমের লাইট অফ, তাই করিডোরের খুব অন্ধকার মনে হলো। আমি টয়লেট শেষ করে রুমের কাছাকাছি আসতেই মনে হলো কে যেন খুব স্পিডে আমাকে পাস করে চলে গেল, বাট আমি কিছুই দেখলাম না। কোনো কিছু না ভেবে আমি রুমের লক করে দিয়ে লাইট অফ করে বেডে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হলো আমার ঠিক সামনের বেডে এবং ডোরের পাশে কেউ শুয়ে আছে। ভাবলাম ভুল দেখছি, চোখ বন্ধ করলাম, এগেইন দেখলাম না, ভুল না, কেউ আছে। আমার রুমে তো কারো থাকার কথা না, অন্য কেউ থাকলেও আগেই বলতো। ভয় হলো, তবুও উঠলাম। আস্তে আস্তে ওই বেডের কাছে গেলাম। সত্যি চাদর মুড়ি দিয়ে কে যেন শুয়ে আছে। বড় বড় কালো চুল অন্ধকারে স্পষ্ট বোঝা যাচ্ছে। ভয়ে থরথর করে কাঁপছি। কাঁপা কাঁপা হাতে আমি তার কাঁধে হাত দিলাম। সে যেন আমার দিকে ফিরল। দেখলাম এক বিভৎস অবয়ব, সাদা বড় বড় 2টা চোখ, পুরো মুখ কেমন যেন রঙের, ভয়ঙ্কর রং, আর একটি ভয়ঙ্কর সেই চাহনি। আমি চিৎকার করে সেন্সলেস হয়ে পড়ে যাই। পরদিন সকালে সেন্স ফেরার পরে সবকিছু বললাম সবাইকে, এবং ওরা বলল যে চিৎকার শোনার পর ওরা রুমে গিয়ে দেখে আমার রুমের দরজা খোলা আর আমি ফ্লোরে পড়ে আছি। বাট আমার মনে আছে আমি রুম লক করেই শুতে গিয়েছিলাম। ওই ঘটনার পরে আমি মেস চেঞ্জ করি। এই ঘটনাটা খুব রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা, 2012 সালের একটা ঘটনা। আমি আমাদের স্থানীয় এলাকার বাজারে একটা দোকানে মানে বিজনেস করি। তো ঘটনার দিন আমি এবং আমার কিছু ফ্রেন্ড মিলে দোকানে বসে গল্প করছিলাম। ঠিক তখনই আমার ফোনে আর এক ফ্রেন্ড ফোন করে জানালো যে আমাদের পাশের বাড়িতে নাকি একজন লোককে জিনে ধরেছে। তো আমি এবং আমার কয়েকজন ফ্রেন্ড মিলে ভাবলাম গিয়ে দেখে আসি ঘটনা কি। আমরা তো এগুলো মোটেই ট্রাস্ট করতাম না। আমি এবং আমার ফ্রেন্ড রাজু, সাইফুল, বড় ভাই সুমন এবং রূপম মিলে ওদের বাসায় গিয়ে হাজির হলাম। গিয়ে দেখলাম যে বাড়ি থেকে একটু দূরে একটা তাল গাছের নিচে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন এবং তাল গাছের ওপর থেকে একটা লোক অনবরত চিৎকার করছিলেন। চিৎকার শুনে মনে হচ্ছিল কেউ অমানসিক যন্ত্রণায় চিৎকার করছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে সবাই অন্ধকারে দাঁড়িয়ে আছেন, কেউ আলো জ্বালছিলেন না। তো আমরা কয়েকজনকে বললাম যে আপনারা এখানে এভাবে দাঁড়িয়ে আছেন, কেউ আলোর ব্যবস্থা করেন, ওনাকে তো নামাতে হবে। তো একজন জানালো যে না, লাইট কিংবা আলো জ্বালানো যাবে না, কারণ আলো জ্বালালে নাকি জিনেরা ওই লোকটাকে খুব কষ্ট দেয় এবং মারধর করে। এবং তো আমরা প্রায় 7 থেকে 8 মিনিট অপেক্ষা করলাম এবং এরপর ওইখানে একজন কামেল গোছের একজন বয়স্ক মানুষ আসলেন এবং তিনি জানালেন যে তোমাদের মধ্যে কেউ একজন আজান দাও, তাহলে জিন ছেড়ে দেবে। তো তাই করা হলো। একজন দাঁড়িয়ে আজান দেওয়া শুরু করলো। তো সবচাইতে অবাক হলাম তখনই যখন দেখলাম যে ওই লোকটা আজান শুরু করার পরপরই জিনে ধরা ওই লোকটি একটু একটু করে নামতে আরম্ভ করলো, তবে ঠিক স্বাভাবিকভাবে নয়। লোকটা নামছিল তখন তার মাথা ছিল নিচের দিকে এবং পা দুটো ছিল ওপরের দিকে, আর একটু নামে আর আজান দিচ্ছিল তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়।
এবং লোকটি যখন নামছিল তখন মনে হচ্ছিল যেন একটা টিকটিকি যেমন করে দেয়াল ধরে নিচের দিকে নামে ঠিক তেমন করেই লোকটি নামছে। বিশ্বাস করুন, ওই দিনের লোকটির গাছ থেকে নামা ও তাকানোর ভঙ্গি আমি জীবনেও ভুলতে পারবো না। আমার এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে ওই দিনের ঘটনা মনে পড়লে। যাই হোক, লোকটি যখন গাছ থেকে পুরোপুরি নেমে যান তখনই তিনি সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যান এবং তার আত্মীয়রা তাকে ঘরের ভেতরে নিয়ে যান এবং সাথে সাথে আমরাও ঘরের ভেতরে প্রবেশ করি। লোকটিকে ঘরে নিয়ে একটা চৌকির ওপরে শোয়ানো হয়, তারপর আলো জ্বালানো হয়। আলো জ্বালানো হলেও দেখে লোকটি সারা শরীরে ক্ষত চিহ্ন দেখে মনে হচ্ছিল কেউ যেন নখ দিয়ে তার সারা শরীর থেকে চামড়া আলাদা করে রক্ত ছড়িয়েছে। এ এক ভয়ানক দৃশ্য যা আমি ভাষায় বোঝাতে পারবো না। এরপর আমরা ওইখান থেকে চলে আসি। এরপর কেটে যায় 2 থেকে 3 দিন, আর কিছুই ঘটল না। এরপর 4 নাম্বার দিনে শুনলাম ওই লোকটাকে নাকি আবার জিনে গাছের ওপর উঠিয়েছে। তখন রাত 12টা। আমরা আবার ছুটলাম ওই বাসার দিকে। যখন হাজির হলাম তখন সেই দিনের মতো একই দৃশ্য দেখলাম। লোকটি গাছের ওপর থেকে চিৎকার করছিল আর নিচে কেউ একজন আজান দেওয়ার পর আবার তার গাছ থেকে অদ্ভুতভাবে নেমে আসার সেই দৃশ্য। এভাবে কেটে যায় আরো 2 দিন। এরপর লোকটি একটু সুস্থ হওয়ার পর তার আত্মীয়দের কাছে জানতে পারি লোকটি নাকি তাদের দূর সম্পর্কের এক ভাই হন, বাড়ি চিটাগাং, এবং সে নাকি বলেছেন তার সাথে 2টা জিন আছে, একটা মেয়ে জিন আর একটা পুরুষ জিন। তারা নাকি তার শরীর থেকে রক্ত পান করত। এরপর লোকটিকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর কি ঘটেছিল তা আমরা আর জানি না। এই ঘটনা আমাদের এলাকার অনেকেই জানেন এবং দেখেছেন। যদি ভালো লাগে মেলটা পড়ে শোনা